নমস্কার, নিউজ 18 প্রাইমে আপনাদের সঙ্গে রয়েছে আমি সান্নিক। প্রথমেই যে খবরে নজর রাখবো কোচবিহার। যে কোচবিহারে কিছুদিন আগেই লোকসভা ফলাফলের দিকে আমরা যখন তাকিয়েছিলাম তখন দেখেছিলাম বিজেপির পরাজয়, এবং সেই কোচবিহারে ফের পঞ্চায়েত হাতছাড়া বিজেপির। ভেটাগুড়ির পর এবার তুফানগঞ্জেরও এক পঞ্চায়েত হাতছাড়া। তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের বলরামপুর পঞ্চায়েত দখল তৃণমূলের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর। শুভঙ্করের কাছে যাব। শুভঙ্কর, এই আসনে এই পঞ্চায়েতের ক্ষেত্রে কতগুলি আসন ছিল এবং তার কি রকম ইকুয়েশন সেখানে এখন দাঁড়ালো বর্তমানে? হ্যাঁ সান্নিক, দেখো গত পঞ্চায়েত নির্বাচনে যদি আমরা দেখি, কোচবিহার জেলার 128টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 24টি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল বিজেপির দখল এসেছিল। বাকি সবগুলোই 100-এর বেশি গ্রাম পঞ্চায়েত দখল করেছিল তৃণমূল। কিন্তু এবারে লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই যে দেখা যাচ্ছে একের পর এক গ্রাম পঞ্চায়েতে পালাবদল হচ্ছে, এবং যেটা দেখা যাচ্ছে যে বিজেপির যে দখলে থাকা যে গ্রাম পঞ্চায়েতগুলো সেগুলো তৃণমূলের দখলে আসতে শুরু করেছে। এর আগে ভেটাগুড়ি 1, 2, মাতালহাট তৃণমূলের দখলে এসেছে, এবং এরপর আজকে এদিন যেটা দেখা গেল তুফানগঞ্জ 1 ব্লকের বলরামপুর 2 গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতের 12টি আসন আছে। এর মধ্যে তৃণমূল 5টি আসনে জিতেছিল, বিজেপি 7টি আসনে জিতেছিল। এদিন এই বিজেপির 5 জন পঞ্চায়েত সদস্য, প্রধান আরতি বর্মন সহ 5 জন পঞ্চায়েত সদস্য তারা তৃণমূলে যোগ দেয়। এর ফলে এই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে চলে আসে, অর্থাৎ 12 আসনের পঞ্চায়েত সদস্যের তৃণমূলের আসন সংখ্যা দাঁড়ালো 10 এবং বিজেপির 2। ফলে এই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে চলে এলো। সান্নিক, বেশ। কতজন সদস্য ওখানে বিজেপি নির্বাচিত হয়েছিল? আমার বিজেপিতে 7টা। আজকে কতজন নিয়ে যোগদান করলেন? আজকে 5। কি কারণে যোগ করলেন? মানুষের উন্নয়নে, গ্রামের উন্নয়নে। বিজেপিতে থেকে হচ্ছিল না? কম হয়েছে কোন রকম ভয় বা চাপ দিয়ে কি নেওয়া হলো তৃণমূলে? না। 5টি গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। তার মধ্যে ভেটাগুড়ি 1, ভেটাগুড়ি 2, মাতালহাট, নয়ারহাট, মাথাভাঙ্গা 1 নম্বর ব্লকের এবং পাড়াডুবি মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের এই অঞ্চলগুলো আমাদের দলে তারা যুক্ত হয়েছে। 18টি গ্রাম পঞ্চায়েত থাকলো, আজকের থেকেই আমরা আবার শুরু করে দিলাম। লক্ষ্য একটাই থাকবে, আগামী বিধানসভায় 9-0 করা, মানুষের কাজ করা, গ্রাম বাংলায় শান্তি শৃঙ্খলাকে অব্যাহত রাখা, কোথাও যাতে কোনো অশান্তি পরিস্থিতি তৈরি না হয় সেটা দেখতে হবে। দেগঙ্গায় তৃণমূলের কার্যালয়ে হামলা। তৃণমূলের কার্যালয়ের তালা ভেঙে ভাঙচুরের অভিযোগ। হামলার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল। জিয়াউলের কাছে যাব। জিয়াউল, ঠিক কি ঘটনা ঘটেছিল, কি জানা যাচ্ছে? দেখো, দেওঙ্গা নুননগর গ্রাম পঞ্চায়েতের হাজিনগর এলাকায় সেখানে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় রয়েছে। সেই কার্যালয়ে রাতের অন্ধকারে কে বা কারা সেখানে ভাঙচুর করে এবং তালা ভেঙে ভাঙচুর লুটপাট করে, এমনটা অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে। কিন্তু অভিযোগের তীর করা হচ্ছে আইএসএফ এর দিকে। কিন্তু আইএসএফ সমস্ত অভিযোগ অস্বীকার করে বলছেন যে এই ঘটনার সঙ্গে তারা কোনো রকম ভাবে যুক্ত না, তাদেরকে দোষারোপ করা হচ্ছে। এবং যেভাবে দলীয় কার্যালয়, দলীয় ফ্ল্যাগ ফেস্টুন এবং একাধিক সরঞ্জাম যে দলীয় কার্যালয়ের মধ্যে ছিল সেগুলো ভাঙচুর করে এবং লুটপাট করে, এমনটা অভিযোগ শাসক দলের পক্ষ থেকে। সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আইএসএফ এর পক্ষ থেকে। কিন্তু ইতিমধ্যেই খবর পেয়ে দেওঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। কে বা কারা এর সঙ্গে যুক্ত, পুরো ঘটনা তদন্ত শুরু করে দেওঙ্গা থানার পুলিশ। যেমনটা জিয়াউল জানালো, অভিযোগের তীর আইএসএফ এর দিকে, আর অভিযোগ অস্বীকার করা হচ্ছে আইএসএফ এর তরফে। এখন এখানে আমাদের বিরোধী শক্তি, আমাদের যারা আমাদের যাদের প্রতি সন্দেহ, এটা আইএসএফ এর লোকরাই করতে পারে। থানায় অভিযোগ করেছেন? আমরা থানায় অভিযোগ করেছি এবং লিখিত অভিযোগ করেছি। আমরা চাইছি আপনাদের কাছে এবং প্রশাসনের কাছে যে এটার সঠিক তদন্ত হোক, সঠিক বিচার হোক। কেন এমন হবে? এটা সম্পূর্ণ সাজানো ঘটনা। তৃণমূলের এক শ্রেণীর মানুষ নিজেদেরকে বাঁচাবার জন্য যে আইএসএফ জ্বালিয়ে দিয়েছে, আইএসএফ ভাঙচুর করেছে, আইএসএফ অন্যায় কাজের সঙ্গে যুক্ত, কিন্তু এটা নয়, সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। এটা সম্পূর্ণ সাজানো ঘটনা। এপ্রিল থেকেই বর্ধিত ডিএ। এপ্রিল থেকেই বর্ধিত 4% ডিএ কার্যকর। মে থেকে বর্ধিত ডিএ পাওয়ার কথা ছিল রাজ্য সরকারি কর্মচারীদের, সেই জায়গায় এপ্রিল থেকে এই বর্ধিত ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা।
ঠিক কি বলা হয়েছে নির্দেশিকায়, প্রশাসনিক নির্দেশিকা ঠিক কি বলছে জানবো। আমাদের প্রতিনিধি সোমরাজ রয়েছেন আমাদের সঙ্গে। সোমরাজ, হ্যাঁ দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এর আগেই যে মে মাস থেকে রাজ্য সরকারি কর্মচারীদের অতিরিক্ত 4% বর্ধিত দিয়ে দেওয়া হবে। কিন্তু রাজ্যের অর্থ দপ্তরের তরফে আজই নির্দেশিকা জারি করে জানানো হলো মে মাস নয়, এপ্রিল মাস থেকেই 4% দিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের দেওয়া হবে। এর দরুন রাজ্য সরকারি কর্মচারীরা অতিরিক্ত 1 মাসের বর্ধিত দিয়ে বা মহার্ঘ ভাতা পাবেন। ইতিমধ্যেই মে মাস থেকে অর্থাৎ চলতি মাস থেকেই বর্ধিত হারে দিয়ে পেতে শুরু করেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। কিন্তু রাজ্যের অর্থ দপ্তরের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে এপ্রিল অর্থাৎ 1 এপ্রিল থেকেই কার্যকর হবে এই বর্ধিত দিয়ে পাওয়া। অর্থাৎ সেক্ষেত্রে 1 মাসের অতিরিক্ত মহার্ঘ ভাতা 4% হারে পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। এই মর্মে রাজ্যের অর্থ দপ্তর নির্দেশিকা জারি করেছে। বেশ, যে আপডেটের দিকে নজর রাখবো, মানিকতলায় সম্ভাব্য তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে। মানিকতলা বিধানসভার প্রাক্তন বিধায়ক প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে, তিনি সম্ভবত এবার তৃণমূলের প্রার্থী হতে চলেছেন মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির। আবিরের থেকে আরো বিস্তারিত জানতে চাইবো। আবির, আজকে যে বৈঠক ছিল সেই বৈঠক থেকে কি এই সুপ্তি পাণ্ডের নাম উঠে এলো? দেখো, প্রথমত হচ্ছে যে আজকে বৈঠকে যাদেরকে ডাকা হয়েছিল তাদের সঙ্গে আলোচনার ক্ষেত্রে যেটা গুরুত্ব দেওয়া হচ্ছিল সেটা হচ্ছে যে সেখানকার মানুষজন প্রার্থী হিসেবে কাকে চান। সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে সেখানকার পরিচিত, এবং সাধন পাণ্ডের স্ত্রী সেখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন বা যারা জনপ্রতিনিধি সেখানকার যারা রয়েছেন রাজনৈতিকভাবে, তাদের কাছে অত্যন্ত পরিচিত একটি নাম। দ্বিতীয়ত হচ্ছে যে সাধন পাণ্ডের নাম নিয়ে যেহেতু নির্বাচনের যে বিষয়টি, এবং তিনি মানিকতলা থেকে ভালো ভোটেই 2021 সালে তিনি লড়াই করেছিলেন, দীর্ঘদিনের উত্তর কলকাতার রাজনীতি সম্পর্কে তিনি অবহিত ছিলেন, ফলে তার একটা প্রভাব সেখানে রয়েছে। ফলে তার পরিবারের সদস্যকে যদি প্রার্থী করে এগোতে পারা যায় তাহলে অনেকেই মনে করছেন যে বিরোধীদের তুলনায় তৃণমূল কংগ্রেস অনেকটা এগিয়ে থাকবে। এবং আজকে লক্ষণীয় যে কোর কমিটির সদস্যরা, যেহেতু পরেশ পাল অসুস্থ তিনি হাজির থাকতে পারেননি, কোর কমিটির সদস্যরা যারা ছিলেন, কাউন্সিলররা যারা ছিলেন, তাদের পাশাপাশি সুপ্তি পাণ্ডেকেও বৈঠকে আমন্ত্রণ করা হয়েছিল, তিনিও হাজির ছিলেন। আমরা যেটুকুনি জানতে পারছি সূত্র মারফত বৈঠকের মধ্যে তার নাম নিয়ে আলোচনা হয়, এবং তিনি প্রার্থী পদ দেওয়া হলে তিনি যে লড়বেন না বা তিনি সরে যাবেন এমন বিষয়টা তিনি জানাননি। ফলে মানিকতলাতে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হিসাবে সুপ্তি পাণ্ডের নামই উঠে আসছে, এবং এই বিষয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের মধ্যে আরো একটি বৈঠক হওয়ার কথা। এছাড়া সুপ্তি পাণ্ডের বা সাধন পাণ্ডের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগাযোগ রয়েছে, এবং তার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একই সাথে পড়তেন হচ্ছে সুপ্তি পাণ্ডে। ফলে দীর্ঘদিনের যোগাযোগ এবং জনসংযোগের ক্ষেত্রে জায়গাতে দাঁড়িয়েই এই নামটি মানিকতলার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বা গ্রহণযোগ্য নাম বলে মনে করা হচ্ছে। তাই ধরেই নেওয়া হচ্ছে যে মানিকতলার ক্ষেত্রে সম্ভাব্য প্রার্থী তৃণমূলের সুপ্তি পাণ্ডে, সাধন পাণ্ডের স্ত্রী। আবির, সঙ্গে থাকো আমাদের। এই মুহূর্তে যে বড় আপডেটের দিকে নজর রেখেছি, মানিকতলায় সম্ভাব্য তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে। প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে, তিনি এইবার মানিকতলা উপনির্বাচনে, মানিকতলা বিধানসভায় যে উপনির্বাচন হতে চলেছে সেখানে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এখনো পর্যন্ত তেমনটাই সম্ভাবনা। আবিরের কাছে আরো একবার যাব। আবির, সুপ্তি পাণ্ডে, যিনি আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ব্যক্তিগত স্তরের সম্পর্ক বেশ ভালো, এর আগেও আমরা দেখেছি নন্দীগ্রাম সিঙ্গুরের আন্দোলনের সময় থেকে তার সঙ্গে খুব ভালো সম্পর্ক। তার পাশাপাশি সাধন পাণ্ডের একটা সেন্টিমেন্ট কোথাও গিয়ে মানিকতলা বিধানসভা কেন্দ্রে বজায় রাখতেই কি সেই সুপ্তি পাণ্ডেকেই ফের একবার প্রার্থী করতে চাইছে তৃণমূল? প্রথমত হচ্ছে এমন কোন একজন মুখকে রেখে যদি সেখানে নির্বাচনে লড়াই হয় যার ক্ষেত্রে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো দরকার নেই। মানিকতলার ক্ষেত্রে যদি দেখতে পাওয়া যায় তাহলে হচ্ছে সাধন পাণ্ডের পরিবারের সদস্য হিসাবে সুপ্তি পাণ্ডে তিনি এমনই একজন প্রার্থী হবেন যে যার সঙ্গে এলাকার নতুন করে মানুষের কাছে পরিচয় করিয়ে দেওয়ার দরকার থাকবে না। দ্বিতীয়ত হচ্ছে মানিকতলা কেন্দ্র এমন একটি কেন্দ্র যেখানে হচ্ছে বিভিন্ন ভাষাভাষী মানুষজন বসবাস করেন, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই জায়গাতে সাধন পাণ্ডে দীর্ঘদিন সময় ধরে সেখানকার রাজনীতি সম্পর্ক অবহিত, বা বলা ভালো উত্তর কলকাতার সেই জায়গা সম্পর্ক। ফলে সুপ্তি পাণ্ডে তার স্ত্রী হিসাবে তিনিও সেখানে ভীষণ রকম ভাবে পরিচিত ছিলেন। যদি তুমি এই সাম্প্রতিক হয়ে যাওয়া লোকসভা নির্বাচনের ফলাফল দেখো তাহলে দেখবে যে মাত্র 2টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস স্বল্প ব্যবধানে পিছিয়ে রয়েছে, বাকি জায়গাগুলোতে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। এবং 2021 বিধানসভা নির্বাচনও ভালো ভোটে এগিয়েছিল। লোকসভা এবং বিধানসভার প্রেক্ষিতটাও যেহেতু আলাদা, ফলে বিধানসভার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এখানে এমনিতেই অ্যাডভান্টেজ হিসেবে শুরু করবে। ফলে সুপ্তি পাণ্ডের নাম যেহেতু থাকছে
এই যে বলছিলাম যে একদিকে তুমিও যেটা বলছিলে, একদিকে হচ্ছে দীর্ঘদিনের পরিচয়, যেটা হচ্ছে জনসংযোগ, এবং হচ্ছে নতুন করে প্রার্থী হিসেবে তাকে পরিচয় করিয়ে দেওয়ার কোনো জায়গাতে থাকছে না। আর অনেকেরই বক্তব্য যে সাধন পাণ্ডের পরিবারের অন্য কাউকে যদি সেখানে প্রার্থী করা হতো, তাহলে তার পাশাপাশি সাংগঠনিক দিক থেকে ওখানে কাজ করে একাধিক ব্যক্তির নামও দাবিদার হিসাবে উঠে আসতে পারত। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সাধন পাণ্ডের শক্তি পাণ্ডে তিনি প্রার্থী হিসেবে সেখানে সব থেকে বেশি গ্রহণযোগ্য হবেন। বৈঠকে যারা হাজির ছিলেন তারাও এমনটাই মত বৈঠকের মধ্যে রেখেছেন। ফলে সূত্রের খবর সম্ভাব্য প্রার্থী মানিকতলাতে হতেই চলেছেন শক্তি পাণ্ডে, প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী। বেশ, প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডে তার স্ত্রী সুপ্তি পাণ্ডেকেই এবার মানিকতলা থেকে প্রতিদ্বন্দ্বিতা করাতে চলেছে তৃণমূল কংগ্রেস। সামনে উপনির্বাচন রয়েছে, রাজ্যের 4টি আসনে উপনির্বাচন, তার মধ্যে অবশ্যই অন্যতম গুরুত্বপূর্ণ আসন মানিকতলা। শহর কলকাতায় মানিকতলা আসন, সেই মানিকতলা আসনে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। উপনির্বাচনের দিন ঘোষণা হতেই শুরু দেওয়াল লিখন। বাগদায় দেওয়াল লিখন শুরু করলো বিজেপি। বাগদার মনোহরপুরে সকাল থেকে দেওয়াল লিখনে বিজেপি কর্মীরা। সবেমাত্র লোকসভা ভোট শেষ হয়েছে, কিন্তু তারপরেই আর 1 মাস রয়েছে কার্যত এই উপনির্বাচনের। 4টি আসনে উপনির্বাচন, তার মধ্যে ইতিমধ্যেই বাগদাতে বিজেপির তরফে দেওয়াল লিখন শুরু করে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত প্রার্থীর নাম লেখা হয়নি, তবে দেওয়াল লিখন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনিরুদ্ধর কাছে যাব। অনিরুদ্ধ, কোনো প্রার্থীর নাম এখনো পর্যন্ত ঠিক হয়নি, তার আগেই দেওয়াল লিখন শুরু। কোথাও গিয়ে সেই জায়গায় সাংগঠনিক স্তরে নিজেদেরকে আরো শান দিতে কি বিজেপির এই পদক্ষেপ? দেখো সান্নিক, তোমাকে জানিয়ে দেখি, একদমই গতকাল নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে 4টি উপনির্বাচনের দিন ঘোষণা করেছে তার মধ্যে বাগদা বিধানসভা রয়েছে, এবং এই বাগদা বিধানসভা 2021 সালের নিরিখে বিজেপি এই আসন জয়ী হয়েছিল, এবং পরবর্তীতে 2024 সালে অর্থাৎ সাম্প্রতিক যে লোকসভা নির্বাচন হয়েছে সেই লোকসভা নির্বাচনের নিরিখেও এই আসনে 20,000-এরও বেশি ভোটে জয়ী হয়ে রয়েছে বিজেপি। সেই ক্ষেত্রে এখানে সাংগঠনিক শক্তি দেখতে গেলে বিজেপি শক্তি অনেকটাই বেশি আছে বলে বিজেপি মনে করছে, এবং বিজেপি গতকাল ভোট ঘোষণা হওয়ার পর থেকেই বিজেপি কর্মী সমর্থকরা আজ সকালে তারা দেওয়াল লেখা শুরু করেছে। যেহেতু প্রার্থীর নাম ঘোষণা হয়নি, কোনো প্রার্থীর নাম না দিয়ে প্রতীক একে বিজেপি প্রার্থীকে জয়ী করবার আবেদন জানিয়ে তারা আজকে এই দেওয়াল লেখন শুরু করেছে, এবং তারা জানিয়েছে আগামীতে প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পরে বাগদার বিভিন্ন প্রান্তেই তারা দেওয়াল লেখন শুরু করবেন, এবং এই আসন যেহেতু বিজেপি জয়ী হয়েছিল, আগামী দিনেও এই আসন তারা জয়ী হবে বলে জানিয়েছে বিজেপি কর্মী সমর্থকরা। সান্নিক, বেশ, বাগদা বিধানসভায় যে উপনির্বাচন, সেই উপনির্বাচন উপলক্ষে আমরা দেওয়াল লিখেছি বিজেপির সমস্ত কার্যকর্তারা মিলে, এবং আমরা দৃঢ় বিশ্বাস যে আমরা ভারতীয় জনতা পার্টি আবার পুনরায় বাগদা বিধানসভায় জিতব।